স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আলোকিত মানুষ করতে বইয়ের বিকল্প নেই, তাই পঠন পাঠন ব্যক্তিগত গণ্ডি পেরিয়ে সামাজিক একটি আন্দোলন হিসেবে স্বীকৃত। এক্ষেত্রে পাঠকের মিলন ক্ষেত্র আসলে পাঠাগার। তবে এ সময়ে গ্রন্থাগারে পাঠক বাড়ানোর সক্ষমতা নিয়ে রয়েছে নানান প্রশ্ন। ভালো বইয়ের সমাধান নিয়ে আছে সংশয়, প্রাচীন পাঠাগারের সংগ্রহের যত্ন আদি আর পাঠক ধরে রাখার উদ্যোগও সীমিত বলে রয়েছে অভিযোগ। এসব নিয়ে আজকের আলোচনা পড়ুয়া। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের অন্যতম সংগঠক, প্রাবন্ধিক ও গবেষক আহমদ মাজহার এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক সুহিতা সুলতানা। স্বাগত আপনাদের। এছাড়া আমরা ঢাকার বাইরে থেকে যোগ দেবেন খুলনা বিভাগীয় গ্রন্থাগারের উপপরিচালক হরেন্দ্রনাথ বসু, চট্টগ্রাম থেকে বাতিঘরের শ্রদ্ধাধিকারী দীপঙ্কর দাস এবং রাজশাহী থেকে কবি ও গবেষক সালিম সাবরিন। আপনাদের সবাইকে স্বাগত। আহমদ মাজহার, আপনার কাছেই প্রথমে আসছি যে এই যে একটা সামাজিক আন্দোলনের কথা আমরা দেখি শুনি, সরকারের দিক থেকেও বিভিন্ন সময়ে উদ্যোগটা ছিল এবং এখনো আছে। সরকারি এবং বেসরকারি উদ্যোগের এখনকার আসলে চিত্রটা কি? গত এক দশকে গ্রন্থাগারের পাঠক কারা, পাঠক আসছেন কিনা, কমছে বাড়ছে, আমরা একটু চিত্রটাই জানতে চাই। একটা একটা দিক ছিল, একটা সময় ছিল যে স্কুল কলেজের লেখাপড়ার পাশাপাশি লাইব্রেরিতে বই পড়তে যাওয়া একটা সাধারণ সাংস্কৃতিক একটা চর্চা ছিল। সেটা যখন কমে যেতে শুরু করলো, বিশ্ব সাহিত্য কেন্দ্র যখন কাজ শুরু করে, তখন কিন্তু খানিকটা সেরকম পটভূমি থেকে যে পাঠকদের সঙ্গে লাইব্রেরির সম্পর্ক সেরকম হচ্ছে না। তার কারণ লাইব্রেরি একটা জড়ো জায়গা, যেখানে পাঠক না এলে তো লাইব্রেরি যেতে পারে না। সাইদ স্যার যখন পরিকল্পনা করেন, তখন জিনিসটা এরকম ছিল যে লাইব্রেরি পাঠকদের কাছে যাবে, সেটা ছিল পরিকল্পনা। এবং সেই জন্য আরেকটা ব্যাপার ছিল, 80-র দশকে সরকার একটা সংস্কার করে তাদের স্কুল ব্যবস্থায়, সেখানে লাইব্রেরি শিক্ষক বলে কোনো পদ রাখলো না। তারা করলো কি, একজন সাধারণ শিক্ষককে তার দায়িত্ব দেওয়া হলো, এবং সাধারণ শিক্ষক বলে তার কিন্তু সেই পরিপূর্ণ মনোযোগ ওই কাজটার মধ্যে থাকলো না। এবং ধীরে ধীরে একসময় দেখা গেলো যে ওই স্কুলে যে লাইব্রেরিটা ছিল, সেই লাইব্রেরিটা নিষ্ক্রিয় হয়ে গেছে। সেরকম পটভূমিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্কুল কর্মসূচি শুরু হয়, এবং স্কুল এবং কলেজ কর্মসূচির মধ্যে দিয়ে সেটাকে একটা সপ্রাণ করার চেষ্টা করা হয়। এবং সরকারও বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই কর্মসূচিকে সমর্থন দিয়ে সরকারের দায়িত্ব পালন করতে চাইলেন। এটা ছিল একটা দিক। আর বেসরকারি লাইব্রেরিগুলোকে, যেটা হয়তো সুহিতা সুলতানা ভালো বলতে পারবেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে একটা সহযোগিতা দেওয়া হলো। এটা হলো ইনপুট দেওয়ার ক্ষেত্রে। কিন্তু পাঠকের সঙ্গে লাইব্রেরির যে সম্পর্ক, সেটার জন্য আসলে শিক্ষা ব্যবস্থার সঙ্গে এর একটা সম্পর্ক আছে, যেটি আমার মনে হয় আমাদের সরকার যারা পরিচালনা করেন, তারা এই বিষয়ে যথেষ্ট গভীরভাবে ভাবেন না, অথবা ভাবলেও সেটি বাস্তবায়ন এখনো করা সম্ভব হয়ে ওঠেনি। এরকমটা আমি ভাবি। সুহিতা সুলতানা, আপনার কাছে একটু এই বিষয়ে, যেটা মানে সরকারের যে কার্যক্রমটা আছে, আমরা জানি যে বিশেষ করে স্কুলগুলিতে তো অবশ্যই আগে থেকেই সরকারি স্কুলগুলিতে একটা লাইব্রেরির জন্য বড় লাইব্রেরি আছে, সেখানে বইও আছে আমরা জানি। কিন্তু একই সঙ্গে বেসরকারি এক ধরনের বলা যায় 70-এর 80-র দশকে পাড়া মহল্লায় লাইব্রেরি গড়ে উঠতে আমরা দেখেছি। সেই সঙ্গে সরকারের নিজস্ব যে গণগ্রন্থাগারগুলি বিভিন্ন জায়গায় আছে, প্রত্যেকটি জেলাতে গ্রন্থাগার আছে, এমনকি অন্যান্য জায়গায়ও গ্রন্থাগার আছে। এই পুরো নেটওয়ার্কটি কিভাবে আপনারা মেনটেন করেন এবং এই নেটওয়ার্কের এখনকার প্রাণ স্পন্দনটা কেমন? আমরা মূলত সারা বাংলাদেশে যত বেসরকারি গ্রন্থাগার আছে, পাঠাগার আছে, সরকারি অনুদান দিয়ে আমরা আর কি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আমাদের প্রতিষ্ঠানটি। তো সেখানে এবার আমরা প্রায় 700 পাঠাগারকে আমরা অনুদান দিয়েছি, মানে অর্ধেক অর্থ অর্ধেক মানে বই। সেটা হলো প্রায় 2,27,00,000 টাকা এবছর আমাদের অনুদান দিয়েছে। এরকম সারা বাংলাদেশে যত বেসরকারি গ্রন্থাগার আছে, প্রত্যেকটি লাইব্রেরিতে আমরা এই অনুদানটি দিয়ে থাকি। এই অনুদানটি আপনি বললেন যে দুই রকমই, একই সঙ্গে বই এবং অর্থ দুই ধরনের সহায়তাই করা হয়। এই সহায়তাটা কিভাবে কাজে লাগে লাইব্রেরিগুলিতে? মূলত আমাদের কাজটি হলো গ্রন্থ উন্নয়নমূলক, মানে পাঠাভ্যাস বৃদ্ধি।
পাঠ্যাভ্যাস বৃদ্ধি সারা বাংলাদেশে আমরা মানে প্রত্যন্ত অঞ্চলে আমরা বইকে মানে পাঠকের হাতে পৌঁছে দিতে চাই। সেক্ষেত্রে আমরা মনে করেছি যে লাইব্রেরি উন্নয়নের ক্ষেত্রে যে সরকার যে অনুদানটা আমাদের দিচ্ছে সেটা পর্যাপ্তই আমি বলবো। কারণ লাইব্রেরি যে প্রাচীন গ্রন্থাগার লাইব্রেরিতে আমরা হয়তো বেশি অনুদান দেয় গভর্নমেন্ট, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এই অনুদান দেওয়ার ফলে যে এক শ্রেণীর পাঠক তৈরি হচ্ছে কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী, এবং আমরা সারাও পেয়েছি আমরা। এই গ্রন্থাগারগুলির সঙ্গে কারা কিভাবে সংশ্লিষ্ট? এটা কি সামাজিক উদ্যোগের মাধ্যমেই হয়েছে নাকি কারো ব্যক্তিগত উদ্যোগ থেকেও? সামাজিক উদ্যোগ, ব্যক্তিগত উদ্যোগ, ভাই দুদিক থেকে আমরা সাড়া পেয়েছি আমরা। তো অনেকে ব্যক্তিগত একটা মানে বাড়িতেও লাইব্রেরি প্রতিষ্ঠা করে ওর পরবর্তী রেজিস্ট্রেশন করে এটা লাইব্রেরি আকার ধারণ করেছে, সেটাও হচ্ছে। এই লাইব্রেরিগুলিতে পাঠকরা কেমন আসছে সেইটা দেখার জন্য আপনাদের আলাদা কোনো ব্যবস্থা? সেক্ষেত্রে আমরা অনেক সময় আমরা ভিজিটে যাই। হ্যাঁ, যেমন যশোর পাবলিক লাইব্রেরি, তাই না, সেখানে 100 বছরের উপরে লাইব্রেরিটার বয়স। উমেশ চন্দ্র পাঠাগার, এরকম যেগুলো মানে প্রাচীন 15-16টি এরকম গ্রন্থাগার আছে যে 100 বছরের উপরে বয়স, সেগুলোতে পর্যাপ্ত বই আছে, যে বইগুলো হয়তো আমরা দেখেছি অন্য সরকারি লাইব্রেরিতেও নাই। না, বিষয়টা হলো যে লাইব্রেরিগুলোতে বই একেবারে যে নেই তা নয়, অনেক লাইব্রেরিতে বই আছে, কিন্তু পাঠকরা কিন্তু যাচ্ছে না। পাঠকরা যে যাচ্ছে না সেরকম মানে দৃষ্টান্ত আছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে তো গবেষণা খুব বিদ্যায়তনিক গবেষণা খুব ব্যাপকভাবে হয় না। সরকারি পর্যায়ে কখনো কখনো এগুলো হয়। কিছুদিন আগেও ব্রিটিশ কাউন্সিল এবং বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটা জরিপ হয়েছে, সেখানেও কিন্তু খুব ভালো মানে অবস্থান পাওয়া যায়নি, পাঠকদের উপস্থিতি খুব বেশি পাওয়া যায়নি। যা পাওয়া যায় পাঠকদের উপস্থিতি, তার অধিকাংশ হলো পত্রপত্রিকার পাঠক। এবং আরেক ধরনের পাবলিক লাইব্রেরিগুলোতে আরেক ধরনের পাঠক আমরা দেখি, সেটা হচ্ছে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য যে প্রস্তুতিমূলক বইপত্র সেগুলো, এবং লাইব্রেরিগুলোতে যে বই সংগ্রহ করা হয় সেগুলোর মানও কিন্তু খুব মানে খারাপ। যে কারণে আমরা আমাদের দেশে যে প্রকাশনা ভালো মানের বইয়ের যে ধরনের চর্চা হওয়া দরকার সেটা গড়ে উঠতে পারছে না। কিন্তু এই ধরনের বইয়ের মানে ভালো বইয়ের যে লাইব্রেরিতে কদর হবে সেরকম পরিস্থিতি কিন্তু নেই। এটা আমি মনে করি লাইব্রেরি আন্দোলনের এক ধরনের দুর্বলতাই আমি বলবো, যে লাইব্রেরি আন্দোলনটা একটু মরে এসছে আর কি। জাতীয় গ্রন্থকেন্দ্র হয়তো আর্থিক সহযোগিতা দিচ্ছে, বইও হয়তো দিচ্ছে, কিন্তু এটা যথেষ্টভাবে এই যুগোপযোগী প্রাণ স্পন্দনকে ধারণ করতে পারে। এবং একই সঙ্গে হয়তো এখনকার যারা পাঠক তাদেরকে আকৃষ্ট করবার জন্য যে মানে পাঠক যাতে আসে, পাঠকের সঙ্গে যে একটা সম্পর্ক তৈরি করার, সেক্ষেত্রে হয়তো লাইব্রেরিগুলি প্রথমে আপনি যেটা বলছিলেন জড়ো একটা জায়গায় এখনো রয়েছে। সেই আমরাও আসলে সেটাই খুঁজতে চাই যে জড়ো জায়গাটা থেকে এখানে প্রাণটা কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব। এটা কথা বলতে গেলে তো সরকারের এবং রাজনীতির অনেক প্রসঙ্গ এসে যাবে। যেমন ধরা যাক আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু লাইব্রেরির সহযোগ ছাত্রদের দরকার নেই। মানে দরকার নেই আমি বলছি, একটু কড়া ভাষায় বলছি আমি, দরকার নেই এই অর্থে যে লাইব্রেরির সহযোগ তাদের পরীক্ষার খাতায় কোনো অর্থ দেবে না, তারা পরীক্ষার খাতায় মূল্যায়নের জন্য লাগবে না, তাদের নিজেদের জীবনের উৎকর্ষের জন্য দৃশ্যত কোনো কাজে লাগছে না। রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যদি সেটা কাজে না লাগে তাহলে তো বই পড়বে না কেউ। আমাদের শিক্ষার্থীরা প্রাইভেট টিউটরের কাছে যাওয়ার জন্য যতটা পরিশ্রম করে, হয়তো লাইব্রেরি তাদেরকে, কারণ তাদের কাছে এটার কোনো আসলে ইউটিলিটিই নাই বলা যায়। স্কুলের লাইব্রেরিও পড়ছে না, পাড়ার মহল্লা লাইব্রেরিও করছে না, কোনোভাবে করছে না, কারণ তাদের প্রয়োজন পড়ছে না। তারা ভাই, আমরা একটু ঢাকার বাইরের চিত্রটা দেখতে চাই, একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে ঢাকার বাইরের বেশ কয়েকজন আছেন। খুলনা বিভাগীয় গ্রন্থাগারের উপপরিচালক হরেন্দ্রনাথ বসু আছেন এবং দীপঙ্কর দাস বাতিঘরের স্বত্বাধিকার এবং কবি ও গবেষক সালিম সাবরিন। আমরা প্রথমেই যেতে চাই হরেন্দ্রনাথ বসুর কাছে। হরেন্দ্রনাথ বসু, আপনার কাছ থেকে খুলনার পরিস্থিতিটা জানতে চাই। আমরা জানি যে ঢাকায় আমরা লাইব্রেরির যে চিত্র দেখি, যদিও কেন্দ্রীয় গণগ্রন্থাগারে নানান ধরনের, সেখানে কিন্তু শুধুমাত্র লাইব্রেরি না, নানান কারণে নানান প্রয়োজনে মানুষ যাচ্ছে, ফলে সেখানে কতজন সত্যিকারের বইয়ের জন্য যাচ্ছে সেটার কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে নেই। কিন্তু আমাদের কাছে যেটা বলা যায় যে আমাদের একটা পারসেপশন আছে যে লাইব্রেরিতে এখন মানুষ অনেক কম যায়। খুলনার অবস্থাটা কি আপনার কাছ থেকে জানতে চাই, এবং সেখানে নিশ্চয়ই আপনি আরো তথ্য দিয়ে আমাদেরকে উপকৃত করতে পারবেন। জি, খুলনা জেলা
খুলনা বিভাগীয় পাবলিক লাইব্রেরিও আমি একই সমস্যা বলতে চাই যে আমরা যে ধরনের আমাদের গ্রন্থ সম্পদ আছে, অর্থাৎ পুস্তক এবং অন্যান্য পাঠ্য উপকরণ, অর্থাৎ আমার এই বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে 1,15,000 পাঠ্য উপকরণ আছে। তো সেই তুলনায় আমাদের প্রত্যাশিত পাঠক কম। আমাদের প্রত্যাশা ছিল আরও অনেক বেশি হবে এবং আমরা আরও বেশি পাঠককে সেবা দিতে পারবো, যেহেতু আমাদের সম্পদ আছে। তো আমরা এটাকে প্রাণবন্ত করার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের ভিতরে প্রধানমন্ত্রী কার্যালয়ের A2I প্রজেক্টের মাধ্যমে যে কম্পিউটার এবং ইন্টারনেট সেবা সংযোগ দিয়ে আমরা পাঠকদের জন্য ইন্টারনেট এবং ব্রাউজিং করে তাদের তথ্য সার্চ করার সুযোগ দিয়েছি। আর রবি মোবাইল যে কোম্পানি আছে সেই কোম্পানিও আমাদের 3টা PC দিয়েছে এবং ইন্টারনেট কানেকশন সহ। সেখানেও পাঠকরা সার্চ করে ব্রাউজ করে অত্যাধুনিক তথ্য এবং ওয়েবসাইটে ঢুকে তারা বিশ্বের যে কোনো লাইব্রেরিতে এবং অন্যান্য প্রতিষ্ঠানে ঢুকে তারা তথ্য পেতে পারে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা প্রজেক্টের আন্ডারে স্থানীয় সরকার সংক্রান্ত বিভিন্ন প্রকার বই এবং অন্যান্য তথ্যাদি রয়েছে। তো পাঠক আসছে, কিন্তু পাঠক আমাদের আশা যে আমরা আরও বেশি কি করে পাঠক ধরে রাখতে পারি। হরেন্দ্রনাথ বসু, এই যে পাঠকরা যারা আসছে তারা কি এসে আপনাদেরকে কখনো বলে যে কি কারণে তারা কম আসছে, অথবা আরো কি জিনিস থাকলে, কি ধরনের সুবিধা থাকলে পরে তারা আর একটু বেশি আসতে পারতো? হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটা বলেছেন এর উত্তরে আমি বলতে চাচ্ছি, হ্যাঁ, কিছু পাঠক আছে যারা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় কলেজ পাশ করে তারা বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করছে বা চাকরির জন্য BCS পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে। তারা বিভিন্ন বইয়ের জন্য আমাদের কাছে, রেফারেন্স বইয়ের জন্য আমাদের কাছে অনুরোধ জানায়। আমরা তাদের অনুরোধের ভিত্তিতে আমরা তাদেরকে বই কিন্তু সাপ্লাই দিয়ে থাকি এবং প্রতিনিয়ত দিই। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা তাদের চাহিদা পূরণ করতে পেরেছি। তো তারপরেও যে সাধারণ যে পাঠক আমাদের হওয়ার কথা সেই তুলনায় কম। আমরা একটু চলে যাব সালিম সাবরিনের কাছে, যে রাজশাহীর পাঠকদের দিক থেকে আমরা একটু জানতে চাইবো যে রাজশাহীতে যেই লাইব্রেরিগুলি আছে সেগুলি পাঠকদের জন্য কতটুকু উপযোগী এবং পাঠকরা এখানে যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন কিনা। সত্যিকার অর্থে রাজশাহী শিক্ষানগরী হিসেবে খ্যাত এবং এটি মূলত তারুণ্যের শহর, ছাত্রদেরই শহর। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং একাধিক সরকারি কলেজ, সরকারি স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান এখানে অত্যন্ত সমৃদ্ধ একটি মহানগরী এবং এখানে খুব সমৃদ্ধ লাইব্রেরিও রয়েছে। বিশেষ করে বলতে গেলে 1873 সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ সবচেয়ে প্রাচীন এবং খুব ঐতিহ্যমণ্ডিত একটি লাইব্রেরি রয়েছে। এখানে অনেক বিদেশি গবেষকরাও এই লাইব্রেরির রেফারেন্স ব্যবহার করতে আসেন এবং একসময় আমি যখন রাজশাহী কলেজে চাকরি করতাম আমি দেখেছি যে এখানে এত দুর্লভ দুষ্প্রাপ্য বই রয়েছে যে গবেষকরা বহু দূর দূরান্ত থেকে, বহু দেশ থেকেও এখানে এসেছেন এবং এই লাইব্রেরিটা ব্যবহার করেন। কিন্তু সেই দুর্লভ বইগুলো এখন অনেকটাই অযত্নে রয়েছে। অনুরূপ অবস্থা কিন্তু বিশ্ববিদ্যালয় লাইব্রেরির ক্ষেত্রেও। এখানে বিভাগীয় পাবলিক লাইব্রেরিও খুব সমৃদ্ধ লাইব্রেরি। হরেন্দ্রনাথ বসু একসময় এখানে কাজ করতেন, ওনার সঙ্গে ব্যক্তিগত আমার খুব ভালো সম্পর্ক। তো এখন দেখা যায় যে আমরা 80-র দশকে বা 70-এর দশকে এই লাইব্রেরিগুলোতে যেমন একটি প্রাণস্পন্দন দেখতাম পাঠকদের, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণটাই হচ্ছে যে বই এখন কিন্তু অনেকটা সহজলভ্য হয়ে গেছে এবং এছাড়াও আমরা এখন সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণটাই হচ্ছে যে বই এখন কিন্তু অনেকটা সহজলভ্য হয়ে গেছে এবং এছাড়াও আমরা এখন ইন্টারনেটের মাধ্যমে বা অন্যান্য নেটের মাধ্যমেই কিন্তু আমরা এখন খুব সহজে তথ্যগুলো আমাদের এই প্রজন্ম পেয়ে যাচ্ছে। ফলে হচ্ছে কি যে বই যখন সহজেই মার্কেট থেকে সংগ্রহ করা যাচ্ছে এবং খুব আমরা জানি যে অনেক দুর্লভ বই পাইরেসি করে বাংলাদেশের মার্কেটগুলোতে সব হয়ে গেছে এবং এই পাইরেসির সুলভ বইগুলোও কিন্তু খুব সহজেই যারা একেবারে পাঠক, নিবেদিত প্রাণ পাঠক, তারা কিন্তু এই বইগুলো সংগ্রহ করে নিচ্ছে। এবং তাছাড়া এখন তো ব্যস্ততম সময় মানুষের,
ছাত্রছাত্রীরাও আর ওইভাবে একদিকে জ্ঞান অর্জন, অন্যদিকে বই পড়ার যে বিনোদন, এই বিনোদনকে আর আগের মতো করে আমরা মিলিয়ে দেখতে পারবো না। এখন বিনোদনের মাধ্যম বেড়ে গেছে, জ্ঞান অর্জনের জন্য তাদের তথ্য খুব হাতের কাছে সহজেই পেয়ে যাচ্ছে। আমি বলবো না যে তারা জ্ঞান বিমুখ, বর্তমান প্রজন্ম অত্যন্ত জ্ঞান অনুরাগী এবং তারা যে জ্ঞানের অনুশীলন করে এটি আমরা তাদের বিভিন্ন কার্যক্রমে, মেধায় আমরা সেই সমস্ত প্রতিফলন পাই। কিন্তু সালিম রাজশাহীতে সাবরিন, অনেক ধন্যবাদ। আমরা একটু বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশের কাছে যাব, চট্টগ্রামে আছেন তিনি। আপনি একটি বই বিক্রির সঙ্গে যুক্ত আছেন এবং সেখানে অবশ্যই পাঠকরা আসছেন। আমরা জানতে চাইব যে পাঠকের এই যে আগ্রহ, নতুন বই নিয়ে আগ্রহ, একই সঙ্গে মানে গ্রন্থাগারগুলি যেই কাজটি করে সেটা হচ্ছে যে একটা বড়, একটা লম্বা সময়ের ধারাবাহিকতা পাঠকের কাছে দেয়। সেই ক্ষেত্রে যে গ্রন্থাগারগুলি আছে চট্টগ্রামে, সেই পাঠকের সেই চাহিদাটা, অথবা সেই চাহিদাটা আদৌ আছে কিনা, সেই পুরো বিষয়টাই একটু জানতে চাইবো আপনার কাছে। তবে একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসবো উত্তরটা জানার জন্য। আজকের বাংলাদেশে যাচ্ছে একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা চলে যাব দীপঙ্করের কাছে। দীপঙ্কর দাশ আছেন চট্টগ্রামে। দীপঙ্কর, এই যে অনেক লম্বা প্রশ্ন করেছিলাম, কিন্তু আমি যদি একটু ছোট করে আনতে চাই তাহলে জানতে চাই যে আপনি পাঠকদের সঙ্গে সবসময় একটা সম্পর্কের মধ্যেই আছেন এবং পয়সা দিয়ে আপনার এখানে পাঠকরা এসে বই নিয়ে যাচ্ছে, কিন্তু যেখানে ধরেন লাইব্রেরিগুলি আছে সেখানে পাঠকরা যাচ্ছে না কেন, অথবা কমে যাচ্ছে কেন, মানে আকর্ষণটা কমছে কি কারণে, কোনো বিষয় আছে কিনা? সেটা হ্যাঁ, এক ধরনের আছে তো বটেই। আমরা একটা গল্পের শিরোনাম ধার করি, বনফুলের একটা গল্পের শিরোনাম আছে পাঠকের মৃত্যু। তো আমি মনে করি অনেক পাঠক মৃত হয়ে যায়, তার কারণ হচ্ছে সে যে বইটি চায়, হ্যাঁ, তাকে তো সেই বইটিই দিতে হবে। একসময় বই মানে মনে করা হতো গল্পের বই, গল্প উপন্যাস। এখন কিন্তু তার মানে মানুষের পড়ার তার স্বাদ অনেক পাল্টেছে। সে নানা বিষয়ে, পৃথিবীর বিচিত্র বিষয়ে বই পড়তে চায়। আর লাইব্রেরিয়ান যেটা বলছেন, লাইব্রেরিয়ান হচ্ছে একজন তার শিক্ষকের মতোই পথপ্রদর্শক। কিন্তু সেই লাইব্রেরিয়ানও আমাদের এখানে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আমি মনে করি না। যে স্কুলে লাইব্রেরিয়ান ছিল, মাঝার ভাই বলেছেন, সেটাও সেই পদটিও এখন নেই। এমনকি আপনি জানেন হয়তো আপনারা যে বাংলাদেশের অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ান পদটি শূন্য। কোনো কোনো শিক্ষক হয়তো তার দায়িত্ব পালন করছেন। তো যে বইটি আমি যেটা বলছিলাম শুরুতেই, যে বইটি পাঠক চাই, যদি আমি তাকে তার বিকল্প অন্য একটা বই দিই তাহলে সে কিন্তু নিরুৎসাহিত বোধ করে তখন। এবং আমি যদি তাকে সঠিক বইটি দিতে পারি তখন সে উৎসাহিত বোধ করে আরও একটি সম্পূরক বই পড়তে চাই, যেটা আমি মনে করছি আমাদের লাইব্রেরিগুলো ঠিক সেভাবে সক্রিয় থাকতে পারছে না। পাঠক যা চাইছে সেটা ঠিকভাবে সরবরাহ করতে পারছে না, এটা একটা প্রধান কারণ বলে মনে করি। এবং এই যে নতুন বই চায় পাঠক, নতুন নতুন বই বেরোচ্ছে, নানা প্রতিদিন পৃথিবীতে হাজার হাজার বই বেরোচ্ছে, তার সঙ্গে আমরাও ঠিক সংযুক্ত করতে পারছি না লাইব্রেরিগুলোকে। এটা একটা মানে বড় কারণ বলে আমি মনে করছি আর কি। দীপঙ্কর, এই যে এখনকার নতুন যারা পাঠক, তাদের পাঠ্যাভ্যাসের কোনো কারণ কি এটা থাকতে পারে? অর্থাৎ তারা ছাপার অক্ষর কম পড়ছেন, অনেক বেশি ডিজিটাল নির্ভর হয়ে যাচ্ছেন, এরকম কি কোনো ব্যাপার লক্ষ্য করেছেন আপনি? না না না, ঠিক সেটা আমি পুরোপুরি নই। আপনি সম্প্রতি আমি একটা নিউজ পড়লাম, বিবিসির একটা জরিপে দেখা গেল যে সারা পৃথিবীতে ই বইয়ের যে একটা চর্চা শুরু হয়েছিল, এই বই পড়বে, কাগজের বই থাকবে না, সেটা দেখা গেল ই বইয়ের বিক্রি কমে গিয়ে হার্ড কপি বইয়ের বিক্রি অনেক বেড়ে গেছে। এটা এমন আমি এখনও দেখি ই বই পড়া খুব ভালো। ই বই যেটা হয়তো আপনি সহজে পাচ্ছেন না, সেটা আপনি সহজে পাওয়ার ব্যবস্থা হলো, এবং পাঠক সেটা তার যেটা পড়তে চাচ্ছে সেটা পাচ্ছে সহজে, সেটা খুব ভালো মনে করি আমি এটা। তবে পৃথিবীতে এখনও বইয়ের বাজার 90% দখল করা আছে হার্ড কপি। মানে এই বই ঠিক ততটা সারা বিশ্বে সফল হতে পারেনি এখনো পর্যন্ত। আমরা মনে করছি অনেকে ই বই পড়ছে, আর আমি দেখছি তো যারা হার্ড কপি পড়ে সে ই বইও পড়ে, এবং এটা খুব ভালো ব্যাপার এটা। কিন্তু শুধু ই বই পড়ে এমন পাঠক আমি আমার চোখে পড়েনি, হয়তো আমি জানি না, আবার জানা নেই এটা হয়তো আর কি।
এটা অবশ্য ঠিক, কিন্তু লাইব্রেরিগুলি আমরা যেটা প্রথমে বলছিলাম যে জড়ো, সেখানে কিভাবে পাঠকদেরকে আরো বেশি আগ্রহী করা যায় আমরা কিন্তু এখন দেখি, এমনকি আপনি বলছিলেন বাইরের দেশগুলোতেও লাইব্রেরিগুলি অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ, সেখানে ই বই পাওয়া যায়, সেখানে অন্য লাইব্রেরিতে কোথায় কোন বই আছে সেটার তথ্যগুলি থাকে। শুধু তাই না, সেখানে শুধুমাত্র বই থাকে না, অনেক বেশি ভিজুয়াল ম্যাটেরিয়াল থাকে, অডিও ম্যাটেরিয়াল থাকে। সো এই আমাদের এখানে লাইব্রেরিগুলি যে শুধুমাত্র ওই যে একটা অনেক আগে যেই কাঠামোটা তৈরি হয়েছিল তার সঙ্গে যে পৃথিবী এগিয়ে গেছে, সেই এগিয়ে যাওয়ার নতুন নতুন মাধ্যমগুলির অনুপস্থিতি, সেইটা কোনো ধরনের প্রভাব ফেলছে কিনা? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছেন, এটা একটা বড় প্রভাব পড়েছে এটা। আর যেটা আরেকটি সম্পর্কভাবে বলতে চাই আমি, এটা যে লাইব্রেরি অনেকগুলো মরে গেছে, কিন্তু যে এই সরকারের লাইব্রেরি আছে আপনার শুধুমাত্র জেলা শহরে, উপজেলা শহর লেভেলে কিন্তু কোনো লাইব্রেরি নেই। আর জেলা শহরে যেগুলো আছে সেগুলো ঠিক মানে আধুনিক যে যোগাযোগ ব্যবস্থা তার মধ্যে খুব একটা সম্পৃক্ত বলে মনে করছি না। মানে লোকজন যে নতুন বই চায়, এই যে নতুন বইয়ের ক্ষেত্রে একটা কথা বলি, পাঠক সবসময় তার তার পাঠ অভ্যাস অনুযায়ী তা পরিবর্তনও হয় অনেক সময়, যেটা একটা টেস্ট চেঞ্জ হয় যে এই বই পড়বো আবার এই বইও পড়লাম একটু, সেটা আমরা দিতে পারছি না এখানে। আর একটা যেটা সেটা হচ্ছে লাইব্রেরি, যেটা বললেন আপনি, ইউরোপ আমেরিকা আমরা শুনেছি যে পৃথিবীর যে কোনো জায়গায় বইটি থাক না কেন আমরা সেটা ওরা এনে দেই, কিন্তু আমাদের লাইব্রেরিতে সেটা আমরা পাই না, বই বলে আছে অথবা নেই। আমাদের বুকশপে আমরা কখনো বলি না যে বই নাই, আমরা বলি আপনি হ্যাঁ এই মুহূর্তে হয়তো নেই, কিন্তু আপনি যদি আমাদের সময় দেন আমরা সেটা এনে দেওয়ার চেষ্টা করব। তো আমরা চাই লাইব্রেরিগুলো সে দায়িত্ব পালন করুক। আর একটা বিষয় হচ্ছে লাইব্রেরিতে কিন্তু শুধু পাঠ্য বই পড়ার জন্য মানে ছাত্ররা যায় না, সে পাঠ্য বইতে পড়ছেই। এখন কিন্তু প্লাস 8-10 পর্যন্ত বই ফ্রি দেয় সরকার। এরপর যারা ইন্টারমিডিয়েট পড়ে, ডিগ্রি পড়ে, অনার্স ইউনিভার্সিটি মেডিকেলে পড়ছে, ওদের কারোরই মনে হয় এখন আর বই কেনার সামর্থ্য নেই এমন না। এখানে পড়তে যায় হচ্ছে তার পড়াশোনার বাইরের বই জগতের, যেটা আরও বিস্তৃত জ্ঞান অর্জনে তাকে সহায়তা করবে। তো সেটা আমাদের লাইব্রেরিগুলোতে ঠিক সেই রকম অবস্থা নেই যে চাই যে বই চাচ্ছে সেটা আমরা পাচ্ছি না, আসলে এটা হচ্ছে বড় ব্যাপার। দীপঙ্কর, আমরা একটু হরেন্দ্রনাথ বসুর কাছে চলে যেতে চাই যে এই যে আমরা যে বিষয়টি আমরা মনে করছি যে লাইব্রেরিগুলির চ্যালেঞ্জ কি, সেক্ষেত্রে আধুনিক ব্যবস্থাগুলির অনুপস্থিতি, সেটা আপনারা সার্ভিসটা দিতে গিয়ে বোধ করেন কিনা? হ্যাঁ, আমরা কিছুটা বোধ করি যে আধুনিক ডিজিটাইজ লাইব্রেরি বা ডিজিটাল লাইব্রেরির যদি সম্পূর্ণ সুযোগ সুবিধা আমাদের লাইব্রেরিগুলোতে দিতে পারি তাহলে হয়তো আরও কিছু পাঠক বৃদ্ধি পেত। কিন্তু প্রত্যাশিত পাঠক অর্থাৎ আরও ব্যাপক আকারে পাঠক যে আসতো এটাই আমি সম্পূর্ণ বিশ্বাস করি না, তবে আংশিক বৃদ্ধি পেতে পারে। তা আমি মনে করি যে এই পাঠ্যাভ্যাস গঠনের একটা আন্দোলন একদম রুট লেভেল পর্যন্ত থেকে জাতীয় পর্যায়ে গড়ে তোলা প্রয়োজন। কারণ শিশু কিশোর, স্কুল কলেজ এবং সাধারণ জনগোষ্ঠীর ভিতর এই পাঠ্যাভ্যাস আন্দোলন ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গড়ে তোলা দরকার, এবং এই জন্য জাতীয় পর্যায়ে অর্থাৎ সরকারি পর্যায়ে একটা টেকসই, দীর্ঘমেয়াদী এবং ফলপ্রসূ প্রকল্প গ্রহণ করা প্রয়োজন, যার মাধ্যমে আমরা পাঠককে আরও বেশিভাবে আমাদের গণগ্রন্থাগার বা অন্যান্য গ্রন্থাগারগুলোতে আমরা সমাগম করতে পারি। তবে পাশাপাশি আরেকটা সমস্যা রয়ে গেছে, যেটা হচ্ছে যে আমাদের লাইব্রেরিগুলোকে আমরা জনসাধারণের কাছে পৌঁছাতে পারে একমাত্র গণগ্রন্থাগার যে নেটওয়ার্ক ব্যবস্থা আছে সেইটাই। আমরা সালিম সাবরিনের কাছে যাব যে এই যে যেই চ্যালেঞ্জগুলির কথা বলা হচ্ছে, সত্যিকার অর্থে যদি পাঠকের কাছে আবার জনপ্রিয় করা যায়, অথবা যেই বইগুলি ইতিমধ্যেই আছে সেটা একটা বড় সম্পদ, এই সম্পদটা কিভাবে পাঠকের কাছে আরো বেশি করে নিয়ে যাওয়া যায়, সেই জন্য সামগ্রিকভাবে কি করণীয় আছে পাঠকের দৃষ্টিভঙ্গি থেকে আপনি একটু আমাদেরকে বলবেন। এখন এই বিষয়টিকে আমি দুটো দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করতে চাই। প্রথমত হচ্ছে যে আমাদের পাঠকদের একটি হচ্ছে একাডেমিক পাঠ্যাভ্যাস, আর একটি হচ্ছে একাডেমিক পাঠ্যাভ্যাসের বাইরে তাদের যে জ্ঞান চর্চা বা জ্ঞান অনুশীলনের যে আগ্রহ।
এখন আমাদের যে একাডেমিক শৃঙ্খলা আমরা যেগুলো বলি যে বিভিন্ন স্তরে রয়েছে, স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত উচ্চশিক্ষার বিভিন্ন স্তরে যে রয়েছে, সেগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থার আমি মনে করি যে ব্যাপক কিছু সংস্কার প্রয়োজন রয়েছে। এই সংস্কারগুলোর মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থার আমি মনে করি যে ব্যাপক কিছু সংস্কার প্রয়োজন রয়েছে। এই সংস্কারগুলোর মধ্যে রয়েছে যে যেমন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এর আগে অনেক ভালো উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগগুলোকে কার্যকর করার জন্য আরও মানে পজিটিভ উদ্যোগ নেওয়া দরকার। সেগুলো হচ্ছে যে এই যে গাইড নোট বই, একসময় দেখা গেছে যে একটি উচ্চশিক্ষার জন্য একজন শিক্ষার্থীকে একাধিক রেফারেন্স বই পড়ে একটি হয়তো তার টার্ম পেপার বা এই ধরনের একটি বিষয়কে সে প্রস্তুতি নিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই নোট বই, গাইড বই এগুলোকে অনেকটাই লাইব্রেরি বিমুখ করে তুলছে এবং বই বিমুখ করে তুলছে। তো সেই বিষয়গুলোকে আমাদের যেমন উচ্চশিক্ষার ক্ষেত্রেও সংস্কার করা দরকার, তেমনি আমাদের যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে রয়েছে সেই পর্যায়গুলোকেও আরও যেন টেক্সট এবং টেক্সটের বাইরেও বই পড়ার একটি অভ্যাস গড়ে ওঠে। সেই বিষয়গুলো আমাদের যারা নীতি নির্ধারক রয়েছেন, এই নীতি নির্ধারকদের আমি ভাবতে অনুরোধ করব যে তারা যেন শুধু একাডেমিক পাঠ্যসূচির মধ্যেই সীমাবদ্ধ না থাকে এবং একাডেমিক পাঠ্যসূচির বাইরেও যেন তারা অন্যান্য বই পড়ার সুযোগ পায়। এই সুযোগগুলো আমাদের বর্তমান প্রজন্মের কিন্তু সীমিত হয়ে এসছে। এই সীমিত সুযোগগুলোকে আরও ব্যাপকভাবে সংস্কার করে নিয়ে এসে তাদের বই বান্ধব এবং লাইব্রেরি বান্ধব করে তোলার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। সালিম সাবরিন, দীপঙ্কর দাস এবং হরেন্দ্রনাথ বসু, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা ফিরে আসবো আহমদ মাজহার আপনার কাছে, যে এই যেই বিষয়টি বলা হলো যে লাইব্রেরি মরে যাচ্ছে, হয়তো এই কথাটা আমাদের শুনতে কষ্ট লাগে কিন্তু মানা ছাড়া উপায় নেই। কিন্তু এই মৃত্যু পথযাত্রী লাইব্রেরিগুলিকে আবার জীবন্ত করবার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় এবং সেগুলির কোনো প্রক্রিয়া প্রচেষ্টা আছে কিনা সেই বিষয়ে আপনার জানতে চাইবো। একটা বিরতির পরে আপনার উত্তরটা নিচ্ছি। আজকের বাংলাদেশে যাচ্ছে আরো একটি বিরতিতে, বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাজহার ভাই, এই যে বলা হচ্ছে লাইব্রেরি মারা যাচ্ছে, এটাকে মানে এটা আসলে বিচ্ছিন্নভাবে দেখার কিছু নেই। মানে আমি সাংঘাতিকভাবে মনে করি লাইব্রেরির সঙ্গে আমাদের জাতীয় শিক্ষানীতির এবং শিক্ষা ব্যবস্থাপনার খুবই গভীর সম্পর্ক আছে। যেমন আমরা এই বাইরে থেকে যারা কথা বলছিলেন তাদের কথা থেকে আমরা একটা চিত্র পাই যে লাইব্রেরিগুলোতে, এমনকি বিশ্ববিদ্যালয় লাইব্রেরিগুলোতেও লাইব্রেরিয়ান নেই। অর্থাৎ এই যে পদটি, এই পদটির যে গুরুত্ব আছে সেটি মানে গৌণ হয়ে গেছে। যদি রাষ্ট্রের কাছে এটা গুরুত্বপূর্ণ মনে না হয়, যদি বিশ্ববিদ্যালয়ের কাছে এটা গুরুত্বপূর্ণ মনে না হয়, তাহলে কার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে? কে এই সেবাটা দিবে? আমার কাছে যেটা মনে হয় যে আদর্শ লাইব্রেরিয়ান যদি থাকেন, তিনি কিন্তু একজন জ্ঞান তৃষ্ণ মানুষ হবেন। তিনি কিন্তু আরো তৃষ্ণার্ত মানুষকে কাছে টানবেন। সেই মানুষটির অস্তিত্ব আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা কি রক্ষা করতে দিচ্ছে? মানে সেরকম একটা মানুষ গড়ে উঠবেন, সেই মানুষ সার্ভাইভ করতে পারবে আমাদের সমাজে? সমাজ কি আমাদেরকে সেই সহযোগিতা দিচ্ছে? বা শিক্ষা ব্যবস্থা কি আমরা সেরকম জ্ঞান তৃষ্ণ একজন মানুষকে পেছন থেকে উৎসাহিত করব সেরকম পরিবেশ কি দিচ্ছে? সেটা কিন্তু দিচ্ছে না। সেটা না দিলে ওইদিকে কমে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু গতি বেড়েছে পৃথিবীতে, ভালো বইয়ের খবর কিন্তু পাঠকদের কাছে আসে। লাইব্রেরিগুলো কিন্তু সেই বইগুলো পায় 2 বছর পর। যে বইগুলো এখন আলোচিত হচ্ছে সেই বইয়ের মানে কাছে তারা যেতে পারে লাইব্রেরিতে 2 বছর পর। তো ওই মৃত পুরীতে যে ওই বই তখন মৃত হয়ে যায়, ওই মৃত বই পড়তে তো পাঠক যাবে না। এটাও একটা কারণ। তারপর আমি যেটা গোড়ায় বলেছিলাম, সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ধরা যাক স্কুলে যে শিক্ষাদান পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে কিছুতেই জ্ঞান অর্জনের শিক্ষা নয়, পরীক্ষায় নম্বর পাওয়ার শিক্ষা, জিপিএ 5 পাওয়ার শিক্ষা এবং বেশি সংখ্যক পাশ করার শিক্ষা। বেশি সংখ্যক পাশ মানে কিন্তু জ্ঞান অর্জন নয়। যেহেতু লক্ষ্যটাই জ্ঞান অর্জনের নয়, লক্ষ্য হচ্ছে পাশ করার, এবং পাশ করার সঙ্গে চাকরি এবং ব্যবসা ইত্যাদি ইত্যাদি অর্থের ব্যাপার,
সুতরাং শিক্ষার যে দৃষ্টিভঙ্গি সেটাই কিন্তু লাইব্রেরি থেকে আমাদেরকে সরিয়ে দিচ্ছে। সুতরাং লাইব্রেরি তো মৃত হবেই, মানে এটা এইভাবে আমি দেখি। সামগ্রিকভাবে শিক্ষাটাকে মানে বলা যায় সহযোগিতা করা। আমি বলছি না যে লাইব্রেরি মুখী করে তুলি শিক্ষা ব্যবস্থাকে, আমি তা বলছি না। আমি বলছি শিক্ষার যে মূল উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞান অর্জন করা, নিজেকে সমৃদ্ধ করা, যাতে পৃথিবীতে মানে জাগতিক যে উন্নতিগুলো ঘটবে সেই উন্নতির সঙ্গে আমরা নিজেরা যেন নিজেদেরকে যুক্ত করতে পারি। তার জন্য আমাদেরকে তো শক্তিশালী আকাঙ্ক্ষাটা তৈরি হবে স্কুলেই, স্কুল থেকেই। সেখান থেকেই আসলে যখন আকাঙ্ক্ষা বা চাহিদাটা তৈরি হবে আরো কিছু জানার, তখন সে লাইব্রেরিতে যাবে। এই জায়গাটা সংযোগটা করতে পারছে না। যেমন স্কুলে একজন লাইব্রেরি শিক্ষক না থাকাটা, লাইব্রেরি শিক্ষক মানে যে কোনো একজন লোককে বসিয়ে দিলে তো হবে না, তাকে তো লাইব্রেরির বিষয়ে তাকে উৎসাহিত করতে হবে, ওন করতে হবে, ভালোবাসতে হবে, ছাত্রদের সঙ্গে সেই ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। আর তাছাড়া বই পড়া তো একটা মননশীল বিষয়, সবাই কিন্তু সমানভাবে পড়বে না, কিন্তু যার মধ্যে সেই উৎসাহ আছে তাকে তো সহযোগিতা করতে হবে। সেই সংখ্যক ছেলে মেয়েরা যদি তাদের কাছ থেকে সেই ফিডব্যাকটা না পায়, তাহলে কি করে লাইব্রেরি গরম হয়ে উঠবে? সুইতা সুলতানা, এই যে লাইব্রেরিটাকে আপনারা বলা যায় যে কোরামিন দিয়েই একরকম বাঁচিয়ে রাখছেন, কিন্তু এই বাঁচিয়ে রাখাটা আসলে কতটুকু সত্যিকার অর্থে বেঁচে যাবে লাইব্রেরি? এটা যদি মানে লাইব্রেরির যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে পাঠকের কাছে যাওয়ার জন্য অথবা পাঠককে এখানে আনার জন্য আপনাদের দিক থেকে বাড়তি কোনো উদ্যোগ বা কোনো প্রক্রিয়া আছে কিনা? আমরা তো সর্বত্র সহযোগিতা করছিও আর কি। আমরা জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে আমরা এখন জেলা এবং বিভাগীয় পর্যায়ে বইমেলার আয়োজন করছি। তারপরে দেখা গিয়েছে যে আপনার যে প্রচুর ক্রেতা এবং পাঠক ওখানে আমরা একসঙ্গে মিলিত হচ্ছে, এটাও কিন্তু একটা মানে শুভ উদ্যোগ আমি বলবো। বইমেলা আয়োজনটাও কিন্তু একটা মানে পাবলিক লাইব্রেরিকে মানে ডেভেলপ করার জন্য এটাও কিন্তু একটা ইতিবাচক দিক আমার যেটা মনে হচ্ছে আর কি। মানে সেখানে অংশগ্রহণ করে যে সেখানে প্রচুর পরিমাণ পাঠক কিন্তু আসে। কিন্তু সেখানে কি আমরা নতুন পাঠকদেরকে বলতে পারি যে লাইব্রেরিতে আমার এই জিনিস আছে, এটা এই কারণে সমৃদ্ধ, এখানে এই জিনিসটা পাওয়া যাবে, অর্থাৎ বলা যায় যে আগ্রহটা তৈরি করবার জন্য এখন তো এটাকে বলতে পারেন যে এক ধরনের বিজ্ঞাপন, কারণ সবকিছুই তো ওই মুখী। আমি এটা পজিটিভ অর্থেই নিতে চাই বিজ্ঞাপনটাকে, যে আমাদের লাইব্রেরিতে যেই সম্পদ আছে সেই সম্পদটার সন্ধান আমরা পাঠকদেরকে দিতে পারছি কিনা। সেটা কিন্তু পরিবার কেন্দ্রিক আমি বলবো, যে শুধুমাত্র যে আমরা যে লাইব্রেরি মানে কর্তৃপক্ষকে আমরা দায়ী করছি, আমরা যে সরকারকে আমরা দায়ী করছি, এটাও কিন্তু না। একটা মা বাবারই কিন্তু একটা উৎসাহ দিতে হয় বাচ্চাদের, তাই না, লাইব্রেরিমুখী করা। যেমন আমার মা বাবা কিন্তু আমাদেরকে ছোটোবেলা থেকে লাইব্রেরির দিকে আমাদের মানে পড়তেই হবে এরকম একটা কিন্তু ছিল আর কি, যে গল্প উপন্যাস কবিতা এগুলো আমাদেরকে চর্চা করতে হবে। এই উদ্যোগটা কিন্তু মা বাবারও কিন্তু একটা তাগিদ থাকতে হয়, যেটা কিন্তু এখন আমরা এরকম লক্ষ্য করি না। ছেলে মেয়ে সারাক্ষণ যদি ফেসবুকে বসে থাকে, বাবা মা কিছু বলছে না, নেটে বসে আসে কিছু বলবে না, কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমার মনে হচ্ছে যে পরিবার থেকে উঠে আসবে। প্লাস যারা লাইব্রেরি, যারা গ্রন্থাগারিক, তাদের আমি গিয়ে দেখেছি অনেক, আমি একটা গেলাম, নাম বলছি না আর কি সঙ্গত কারণেই, যে লাইব্রেরিয়ান ঘুমাচ্ছে, তাই না, তার কাছে নক করছে একজন পাঠক যে বইটি আছে কিনা, সে কিন্তু মানে কোনো ভ্রুক্ষেপ করছে, উনি ঘুমাচ্ছেন। তো এই বিষয়টা তো আমি চোখে দেখে আসলাম, তাই না। তো সেরকম আসা হয় কি যে আমরা বারবারই বলছি যে এটা হচ্ছে না, মানে কর্তৃপক্ষ দায়ী, সরকার দায়ী, সেক্ষেত্রে কিন্তু আমি একমত পোষণ করি না। কারণ ফিল্ডে গেলে কিন্তু বোঝা যায় যে কোন কোন দিক ঘাটতি আছে আসলে। মানে সেদিক থেকে বলছেন যে মানুষের, বিশেষ করে পাঠকের দিক থেকে পরিবারের যেই ধরনের উৎসাহ থাকা প্রয়োজন ছিল সেটা যথেষ্টভাবে থাকছে না। ঘুরে ফিরে কিন্তু মাজার ভাই যে কাঠামোর একটা জায়গাতেই চলে আসে, যে যেহেতু এখনকার লক্ষ্যটাই অনেক বেশি A+, ছাত্রটা কতটুকু জানছে সেই ব্যাপারে আমরা উদাসীন থাকছি। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি, আমি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি বলবো না, এটা আত্মঘাতী দৃষ্টিভঙ্গি। কারণ মানে যদি একটি ছাত্র তার ছাত্র জীবনে, আমরা এই আত্মঘাতী জায়গাটাই যে আসলে মূলত লাইব্রেরিগুলির মৃত্যুর কারণের মধ্যে অন্যতম, সেটাই আপনার কাছ থেকে একটু জানবো আর একটু বিস্তারিত ফিরে এসে একটা বিরতির পর। আজকের বাংলাদেশে যাচ্ছে আর একটু বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাসের ভাই একটু মানে আমি যেটা গোড়ায় বলেছিলাম সেটাকে একটু পুনরাবৃত্তি করব, যে একটা কথা বলছিলাম যে শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে আত্মঘাতী অভিমুখ, যে GPA 5 পেয়ে গেল, পরীক্ষা পাশের হার বেড়ে গেল, মানে আমাদের শিক্ষিত হয়ে গেল, ব্যাপারটা হয়ে গেছে সেরকম।
ব্যাপারটা উচিত ছিল জিপিএ 5 পাক, আমি না পেতে বলছি না, কিন্তু জিপিএ 5 পেতে হলে জ্ঞান অর্জন করে পেতে হবে। কিন্তু জ্ঞান অর্জনের উপায় কিন্তু আর আমাদের শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে নেই। যদিও বাইরে থেকে আমরা সরকারকে অনেক জোর গলায় বলতে শুনি যে অনেক উন্নতি হয়েছে, অনেক কিছু আমরা পরিসংখ্যানে অনেক কিছু পাই, কিন্তু আত্মার জায়গায় কিন্তু আমরা সেরকম পাই না। লাইব্রেরি যে এরকম মরে যাওয়ার পেছনে এর একটা কারণ। আরেকটা কারণ যেটি সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। এখন ঢাকা মহানগরীতে একজন মানুষের পক্ষে যাতায়াত করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সম্ভব নয়, লাইব্রেরিতে কিন্তু যাওয়া আর সম্ভব নয়। তাকে ঘরে বসেই চিন্তা করতে হবে বই পড়ার কথা। হয়তো যাদের আর্থিক সামর্থ্য আছে তারা বই কিনে পড়ছেন, কিংবা অন্যান্য বৈদ্যুতিন মাধ্যমে তারা পড়াশোনা করছেন, সেটা একটা হচ্ছে সাধারণ অর্থে। কিন্তু যদি রাষ্ট্র পরিকল্পনা, রাষ্ট্র ব্যবস্থা আমরা যদি উন্নত করতে পারতাম প্রকৃত অর্থে, তাহলে লাইব্রেরিরও উন্নতি হতো। সুতরাং একটার সঙ্গে একটা খুব ওতপ্রোতভাবে যুক্ত। আমরা বিচ্ছিন্নভাবে বলতে পারবো না যে শুধু আমরা লাইব্রেরির উন্নতি করতে পারবো, বা শুধু পাঠক কারণেই বাড়িয়ে দিলেই মানে লাইব্রেরির কাছে পাঠক যাবে, তা আমি মনে করি না। সেই জন্য আমাদের চিন্তাগুলোকে সেরকম গভীরভাবে নিতে হবে। আমরা কিন্তু আমাদের যে সম্পদ আছে সেই সম্পদকে কিন্তু আমরা সেই সামগ্রিকতার অংশ হিসেবে দেখছি না, প্রত্যেকটা জায়গাকে আমরা বিচ্ছিন্নভাবে দেখছি। এই রোগটিও আমি মনে করি এটার একটা, এই যে লাইব্রেরির যে পতন, এর একটা কারণ। এই একই কারণে স্কুলে লাইব্রেরি শিক্ষক নাই, একই কারণে গ্রন্থাগারিক নাই বিশ্ববিদ্যালয়ে, একই কারণে বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণায় ফান্ড কম থাকে। একই সঙ্গে যদি ফান্ড থাকেও সেটি বিদেশি গবেষণা না হলে, গবেষণা একটা বড় লাইব্রেরির প্রয়োজন। এবং গবেষণার তো শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে না, একটা সাধারণ পর্যায়ে, স্কুল পর্যায়ের একটা ছেলে যখন একটা বিষয়ে জানবে, পড়বে, সে কি কোথা থেকে জানবে? সে যদি নোট গাইড পড়ে তাহলে তো তারা সেই জ্ঞানের যে মুক্ত পরিবেশ যেখান থেকে সে আহরণ করবে সেই ব্যবস্থাপনার আওতায় তো সে গেল না। সেটা অবশ্য কাঠামোরই বিষয়, কারণ একটা জিনিস সবসময় অনুসরণ করা হয় যে আপনি যদি ধরা যাক বই, যেটা পাঠ্য বই, সেটা পড়ে হয়তো 80 পেতে পারেন, কিন্তু 85 পেতে হলে তার বাইরের কিছু জ্ঞান অর্জন করতে হবে, যেটা লাইব্রেরি। শিক্ষার দুটো দিক আছে, একটা টিউটোরিয়াল দিক, একটা একদম কিভাবে প্রশ্ন উত্তর লিখতে হবে এরকম ইত্যাদি বিষয়, আর একটা হচ্ছে জ্ঞানের দিক। জ্ঞানের দিকটা বড় আর টিউটোরিয়াল দিকটা ছোট, এই অর্থে যে টিউটোরিয়াল দিকটা খুব গুরুত্বপূর্ণ, যে জ্ঞান আছে সেটা আমি প্রয়োগ করতে পারছি কিনা, সেজন্য হয়তো টিউটোরিয়াল দরকার আছে। এখন আমাদের টিউটোরিয়ালটাই আছে, ওইটা একদম নাই। সুহিতা সুলতানা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা নতুন লাইব্রেরি আছে বা দেশের বিভিন্ন জায়গায় যেসব লাইব্রেরি এখনো ধুকে ধুকে চলছে, তারা যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, সম্পৃক্ত হতে চায়, এটা প্রক্রিয়াটা সেটা হলো আমাদের সঙ্গে যোগাযোগ, একটা মানে রেজিস্ট্রেশন করতে হবে আগে, তারপর আবেদন করতে হবে, তারপর আমরা দেখবো লাইব্রেরিটার অস্তিত্ব আছে কি নাই, তাই না? পরবর্তীতে হয়তো আমরা যদি মনে হয় যে লাইব্রেরি অনুদান দেওয়া যায়, সেক্ষেত্রে অনুদান আমরা দিব। এখন প্রতি বছর কি নতুন করে কোনো লাইব্রেরি আপনাদের এখানে হ্যাঁ, প্রতি বছর তো লাইব্রেরির সংখ্যা তো বাড়ছেই। তা সেটা মানে ইনডোরে তারা কিভাবে করছে সেটা সব কিছু আমাদের খতিয়ে দেখা সম্ভব হয় না। কিন্তু সেখানে পাঠক কেমন আছে সেটা দেখা, পাঠক জরিপ করতে গেলে সেটা তো আমাদের সবসময় তো আমরা সেটা সম্ভব হয় না, তাই না? তো তারা তো কাগজে পত্র দেখায় যে অনেক পাঠক আসছে যাচ্ছে, তাই না? আচ্ছা, সেটাই। তবে সেটার মানে কাগজে পত্র দেখা যেহেতু বললেন, তার মানে বোঝা যায় যে বাস্তবতার সঙ্গে সেটা একটু তো অমিল আছেই, তাই না? অমিল তো আছে। আর আপনার মানে মফস্বল শহরে তো আরো প্রত্যন্ত অঞ্চলে তো লাইব্রেরি হয়তো ওরকম অস্তিত্ব হয়তো নাই বলতে গেলে। যখন আমরা ভিজিটে যাই তখন দেখা যাচ্ছে ওই সময়টাই হয়তো আমরা পেলাম, আবার পরে অস্তিত্ব পাওয়া যায় না, এরকম হতে পারে। আচ্ছা, এটা অবশ্য মাঝে এই যে মফস্বলের কথা বলা হচ্ছে, লাইব্রেরির প্রয়োজনীয়তার যেহেতু যত আমরা বেশি দূরে যাব, শহর থেকে যত দূরে যাব তত বেশি প্রয়োজন বেশি, কারণ সেখানে সামর্থ্য কম বই কেনার, কিন্তু সেই ব্যাপারটি আমরা দেখিনি যে একদম প্রান্তিক জনের কাছে লাইব্রেরি আমরা সরকারি বাংলাদেশটা কার জন্য? বাংলাদেশটা কি আমাদের সাধারণ মানুষ যারা নিজেদেরকে উন্নতি করতে চায়, আকাঙ্ক্ষা যাদের আছে তাদের জন্য, নাকি গুটি কয় মানুষের সুবিধার জন্য? সেই দৃষ্টিভঙ্গিটা নির্ধারণ না করা পর্যন্ত এগুলোর উন্নতি হবে না। যেমন ধরা যাক, আমাদের সমস্ত চিন্তা হচ্ছে শহর কেন্দ্রিক এবং জেলা শহর, বড় জেলা শহর কেন্দ্রিক। এই দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোর মানুষ বঞ্চিত হচ্ছে। শুধু যে সবসময় সম্পদের জন্য হচ্ছে তা কিন্তু না, দৃষ্টিভঙ্গিও কিন্তু একটা কারণ, যে আমরা কোনটাকে গুরুত্ব দেব, কোনটাকে আমরা
অগ্রাধিকার দেব, সেইটুকুর ব্যাপার আছে। সেই জন্য রাজনৈতিক সামগ্রিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিরও একটা আমি ব্যাপার জি, মনে করি। আহমদ মাজহার, সুহিতা সুলতানা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরাও আশা করি সামগ্রিকভাবে এই জিনিসটা বিবেচনায় আসবে এবং লাইব্রেরির যে আন্দোলনটা ছিল সেটা আবার নতুন করে বেগবান হবে। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।